নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে স্বাগত আপনারা। বেশ কিছুদিন বিভিন্ন কারণে সংলাপ অনুষ্ঠানটা আপাতত স্থগিত ছিল, আবার আজকে থেকে শুরু হয়েছে সংলাপ, যে সংলাপ ভাবায় ভাবনা পথ দেখায়। আগামী সপ্তাহ মানে সোমবার থেকে সংলাপ অনুষ্ঠান সম্প্রচারিত হবে প্রতিদিন সোম থেকে শুক্রবার রাত ৮টায়। আমরা এই সপ্তাহটা রাত ৯টায় করব। আজকের সংলাপের বিষয় নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা নির্বাচনী ম্যানিফেস্টো, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছিলেন। নির্বাচনের পরে সাধারণত বা স্বাভাবিকভাবেই যেই রাজনৈতিক দল জয়ী হয় তাদের নির্বাচনী ইস্তাহার নিয়ে আলোচনা অব্যাহত থাকে। বিজেপি এবং আইপিএফটি নির্বাচনের আগে, বিশেষ করে বিজেপি, তারা ভীষণ ডকুমেন্টস প্রকাশ করেছিলেন, যা ইকুইভ্যালেন্ট হচ্ছে একটা নির্বাচনী ইস্তাহার। নির্বাচনী ইস্তাহারের মধ্যেও কিছু ফোকাল পয়েন্ট করে দিয়েছিলেন। 10 মাস বয়স এই সরকারটার। 10 মাস পরেই বা বেশ কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই অতি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম বাবু এবং কংগ্রেসের অন্যতম নেতা গোপাল রায়, ওনারা অভিযোগ করেছেন নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক একটা কাজও এ রাজ্যে হয়নি। এখন আদৌ কি কাজ হয়েছে, বা কাজ যদি নাও হয়ে থাকে 10 মাসের জন্য তো আর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা, নাকি 5 বছরের জন্য দিয়েছিলেন? এইরকম অনেকগুলো বিষয় নিয়ে চর্চাতে হতেই পারে। এই চর্চা করার জন্যই আজকের সংলাপ অনুষ্ঠান। আমি সেবক ভট্টাচার্য, পেশায় সাংবাদিক। আমার সাথে রয়েছেন অন্যান্য প্যানেলিস্টরা। বিশ্বেন্দু ভট্টাচার্য, সন্দীপ দত্ত চৌধুরী। সন্দীপ দা, আপনি শুরু করুন। আপনি বলেছেন সঞ্চালকের প্রারম্ভিক ভাষণে আপনি বলেছেন যেটা, যে রাজ্যের দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন গৌতম দাস, একজন গোপাল রায়, তারা অভিযোগ করেছেন যে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুসারে সরকার কাজ করেনি। গৌতম দাস যদি অভিযোগ করে থাকেন তার কোনো উত্তর দিতে আমি রাজি না, আলোচনাতে আমি করবো না ওনাদের নিয়ে। 25 বছরে ওনারা কি করেছেন আর বললে তো এটা আজকের এজেন্ডা থেকে অনেক দূরে সরে যেতে হয়। গোপাল বাবু বলেছেন, আচ্ছা ঠিক আছে, সেটার প্রসঙ্গেই বলি। গোপাল বাবু কি বলেছেন? গোপাল বাবু বলেছেন গতকালকে প্রেস মিট করে যে সরকার বেকারদের ক্ষেত্রে, গোপাল বাবুর কথা বলছি কিন্তু একদম কোট আন কোট, আমি প্রেস মিটটা খুব ভালো করে দেখেছি। গোপাল বাবু বলেছেন সরকার বেকারদের ক্ষেত্রে কিছু বলেনি, গ্রাম পাহাড়ে রেগার ক্ষেত্রে কিছু বলেনি, দুটো স্পেসিফিক এলিগেশন এনেছেন। আমার উত্তর এই সংলাপের মঞ্চ থেকে, এ সরকার বেকারদের ক্ষেত্রে বলে দিয়েছেন আপাতত অন মেরিট, যে মেরিটের ভিত্তিতে তাদের যা চাকরি হবে সেটা মেরিটের ভিত্তিতে হবে। ডেফিনেটলি যাদের মেরিট নেই তারা কি কোনো কর্মসংস্থান হবে না? স্বাভাবিক প্রশ্ন, আদার সাইড অফ দি কয়েন। তাদের কর্মসংস্থানের জন্য সরকার নিশ্চয়ই বিকল্প ভাববেন। সেকেন্ডলি রেগা, আমরা জানি, আমি ব্যক্তিগতভাবে এ মামলার একজন আইনজীবী ছিলাম। রেগা নিয়ে যে দুর্নীতি হয়েছিল, এবং এই দুর্নীতির পর জানি না বর্তমান সরকার বাই দিস টাইম চার্টার অ্যাকাউন্টেন্টের রিপোর্ট পেয়েছেন কিনা। সরকারকে বলা হয়েছিল পাওয়ার 1 মাসের মধ্যে, মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিলেন এটা বিধানসভাতে প্লেস করার জন্য। এটা মহা ঘোটালা, বিশাল বড় ঘোটালা। এবং একই কাজ দেখা যায়, একই পুকুর জায়গা নির্ধারিত করে পুকুর কাটা হয়েছিল, সে পুকুরকে আবার এলাকার লোক বলছে না এটা কর্দমাক্ত, সেখানে জীবন দায়ী কোনো জিনিস হয় না, বরং জীবনকে প্রতিহত করার জন্য মশাবাহিত রোগ টোগ, জলবাহিত রোগ টোগ এগুলি হয়, সুতরাং এখন পুকুরটাকে ভরে নিতে হবে। পুকুরটা আবার ভরা হলো, কিছুদিন পর আবার সেই পুকুরটাকে খনন করা হয়। এবার পুকুর খনন করার পর পুকুরের যাওয়ার জন্য আবার রাস্তা করা হয়। একই কাজ 4 বার 5 বার 6 বার। যে মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট বললেন জিও ট্র্যাকিং, হঠাৎ করে লক্ষ্য করে দেখুন রেখাটা একদম স্তব্ধ। ত্রিপুরার হিসেবে যদি দেখা যায়
জিও ট্রেকিং এর মাধ্যমে ত্রিপুরাতে রেগাতে যে পরিমাণ কাজ হয়েছে, ত্রিপুরাতে কাজের কোনো প্রয়োজন নেই। তো এই দুর্নীতির দায়ভার কে বহন করবে? গোপাল রায় প্রশ্ন তুলেছেন, কেন গৌতম বাবুর দিকে আঙুল তুললেন না? তার দায়ভার কে বহন করবে? জিও ট্রেকিং করতে গিয়ে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট জিও ট্রেকিং করতে গিয়ে দেখেন ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ কাজের জায়গাতে কর্মসংস্থান তৈরি করা হয়েছিল তার থেকে বেশি হয়েও অনেক বেশি কাজ ত্রিপুরাতে হয়ে গেছে। তার দায়ভার তো বর্তমান বিজেপি আইপিএফটি সরকার নিশ্চয়ই নেবেন না, নেবেন কি? তা আমার মনে হয় সেক্ষেত্রে গোপালবাবু যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা আঙুলটা বিপ্লব বাবুর দিকে না তুলে সেই প্রশ্নটা আঙুলটা তোলা উচিত ছিল মেলার মাঠের দিকে। আর আপনি যে আরেকটা কথা সূত্রধর হিসেবে ধরে দিয়েছেন সেটা হচ্ছে এই প্রতিশ্রুতি কতদিনের জন্য। এই প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্টের মাধ্যমে যে সরকার মানুষের কাছে যে জিনিসগুলো রেখেছেন আর মানুষকে উদ্বুদ্ধ করেছেন চলো পাল্টাই, সেটা 5 বছরের স্লোগান। 10 মাসে আপনি আশা করবেন সমস্ত কিছু একেবারে দুর্নীতি সমস্ত বন্ধ হয়ে যাবে, সমস্ত হগবরা একেবারে বিএমএস হয়ে একেবারে খুব ভালো তামা তুলসী নিয়ে গঙ্গা জল নিয়ে শিববাড়িতে যাবে সোমবার দিন, হ্যাঁ মঙ্গলবার দিন হনুমান মন্দিরে, শনিবার দিন মোটর স্ট্যান্ড অথবা কোনো বড় শনি মন্দিরে হ্যাঁ কীর্তন করবেন, ভালো হয়ে যাবেন। ওয়েদার ইট ক্যান বি এক্সপেক্টেড, এটা কোনো অবস্থায় সম্ভব না। বিপ্লব বাবু যদি ভগবানের প্রতিনিধিও হন, যেটা বিগত বামফ্রন্টের আমল আমরা মনে করতাম, মানে আমরা না, মানে রাজ্যের বৃহৎ অংশের বামপন্থীরাই মনে করতেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা গণতান্ত্রিক নারী সমিতির তারা, যে মানিকবাবু নারায়ণের ডাইরেক্ট অবতার। নারায়ণের ডাইরেক্ট অবতার হচ্ছেন একেবারে মানে মানুষকে মানে মুক্তির আনন্দ দেওয়ার জন্যে অবতার হিসেবে অবতারা বরিষ্ঠায় বলি আমরা, যেমন আমার গুরুদেবের ক্ষেত্রে মন্ত্রের ক্ষেত্রে আমি রামকৃষ্ণের দীক্ষিত বলা হয় অবতারা বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। তো সিপিএম এর বামপন্থীরা এবং গণতান্ত্রিক নারী সমিতির মহিলারা ভাবতেন অবতারা বরিষ্ঠায় মানিকায় নমঃ। উনি এসছেন ডাইরেক্ট অবতার মানুষকে মুক্তি দেওয়ার জন্যে। তো বাবা কি মুক্তি দিয়েছেন সেটা তো আজকে কালকের প্রভাতী কাগজও দেখলাম, রাজ্যের ফিনান্সিয়াল অবস্থা কি স্ট্যাটিস্টিক্স দিয়ে কি অবস্থা, রাজস্ব খাতে কি অবস্থা, রাজ্য সরকার কত চাইবেন, এখন তৈরি করতে গিয়ে 15th ফিনান্স কমিশনের কাছে রাজ্যের অবস্থা কি, অলমোস্ট দেউলিয়া অবস্থা রাজ্যের। তো সেই ক্ষেত্রে তারা পাল্টে যাবেন এটা বিপ্লব বাবু আশা করেন না। আর বিপ্লব বাবুকে বর্তমানে যারা ভাবেন যে উনি স্বয়ং রামচন্দ্র অযোধ্যা থেকে এসছেন যদি ভাবেন, অথবা দেবাদি দেব মহাদেব দুই হাত তুলে কেবল আশীর্বাদ করবেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, তাহলেও উনি সিচুয়েশনকে পরিবর্তন করতে পারবেন না, এটা সম্ভব না। কারণ 25 বছরে যেটা হয়েছে, আবার এটাও কোনো ডিফেন্স স্টোরি হতে পারে না। সিমিলারলি আমি আইনের ছাত্র, দ্যাট ক্যানট বি এ গুড ডিফেন্স স্টোরি যে বামফ্রন্ট করে গেছে, যে ঢাকটা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি এখনো বাজান, যে কি করবো পশ্চিমবাংলায় তো শেষ করে দিয়ে গেছে বামফ্রন্ট। তো আপনি না পারলে ছেড়ে দিন না কেন, আপনি আছেন কেন, আপনি ছেড়ে দিন, বলুন আমি পারবো না, আমাকে ভোট দিয়েছেন নমস্কার, আমি গভর্নরকে বলি সরকার ভেঙে দিক, নতুন করে গভর্নমেন্ট হোক। কিন্তু বিপ্লব বাবুর ক্ষেত্রে সেটা আমরা আশা করবো না। বিপ্লব বাবুকে যারাই যত অবতার ভাবেন না কেন, হ্যাঁ কিছুদিন পর দেখা যাবে এই বিবেকানন্দ ময়দানে হ্যাঁ টুপি টাপা পরিয়ে টরিয়ে দেখবেন আপনি কি অবস্থা করে কিছু লোক, তারা মানিক বাবুকে সর্বনাশ করেছেন, তারা বিপ্লব বাবুকে সর্বনাশ করবেন। আমি বলবো বিপ্লব বাবু যাতে স্থাবকতার মধ্যে না পড়েন, একদম স্থাবকতার মধ্যে। বলতে দ্বিধা নেই, উইথ ডিউ রেসপেক্ট, আমাকে ক্ষমা জ্ঞান করে নেবেন, আপনাদের মিডিয়ারও কিছু লোক ইহারে স্থাবকতা শুরু করেছেন অবতারও বরিষ্ঠায়। সকালবেলা আমার মনে হয় নিজের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি এত করেন না। একটি অনুষ্ঠানে কিছুদিন আগে দেখলাম এক বরিষ্ঠ সাংবাদিক, উনি অভিজ্ঞতার নিরিখে বলছেন, এটা ওনার অভিজ্ঞতা, আমি উইথ ডিউ রেসপেক্ট টু হিম। এভাবে যদি কোনো মুখ্যমন্ত্রীকে পামায়, বাংলায় পাতি ভাষায় বাংলায় বলে পামায়, এইভাবে পামালে তো সেও তার কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। সুতরাং আমি মনে করি বিপ্লব বাবু একটি স্থিতধী মানুষ। আমার ব্যক্তিগত মত, আজকে পর্যন্ত দেখে কালকে হয়তো মত পরিবর্তন করতে পারি, স্থিতধী মানুষ উনি, তাতে বিচ্যুত সিপিএমের শব্দ ধার করেই বলি ওনার বিচ্যুতি ঘটবে না। সুতরাং যেটা বলছেন যে উন্নয়ন হয়নি, আপনি একটা জিনিস সেবকবাবু বলুন তো, আমার বন্ধু বিশ্বেন্দু আছেন, একেবারে স্পেড টু স্পেড কথা বলেন বিশ্বেন্দু, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি তো অনেক সময় ভাবি আমি অনেক কথা বলতে পারি না, বিশ্বেন্দু স্টেট সংলাপকে যেই মাত্রায় মাঝে মাঝে আলোচনাতে তুলে নিয়ে যায়, মানুষ যখন বেরোয় সংলাপ স্টুডিও থেকে, মানুষ বলে আপনি আর বিশ্বেন্দুর যে যুগলবন্দি, হ্যাঁ জাকির হোসেন আল্লাহ রাখা, ও তো কেয়াবাদ। সেটা হচ্ছে কিছু কিছু কথা তো ওরা রেখেছে। গৌতম বাবু বলছেন জুমলা, আরে বাবা এই জুমলাটাই আপনারা করতেন কর্মচারীদের ক্ষেত্রে,
কোন কর্মচারী কি বলতে পারবে অ্যাটলিস্ট 7 to 10,000 টাকা? আপনার কাছে আবার আসবো। বিশেন্দু সন্দীপ দা খুব বিস্তারিত আলোচনা করেছেন, এবং রসিয়ে করেছেন, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে যেই বিষয় নিয়ে আমাদের আজকে অবতারণা, যে ভীষণ ডকুমেন্ট নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ওনারা যেই জিনিসগুলো তুলেছেন, আমি মনে করি এটা অযৌক্তিক নয়, এটা যুক্তিসঙ্গত। কারণ রাজনীতির মাঠে খেলা হয় অন্যভাবে, মানে প্রত্যেকেই যে খালি জায়গায় একটু ঘুরপাক করতে চান, তো ওনারা করেছেন। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে ভীষণ ডকুমেন্টটা যদি ভালো করে দেখা যায়, বিজেপির তার প্রথম পাতাতে একটা অ্যাকশন পয়েন্ট দেওয়া হয়েছিল, 10টা পয়েন্ট ছিল। এর মধ্যে 10 মাসের নিরীক্ষণ যদি হয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলি, এই 10টা অ্যাকশন পয়েন্ট যেটাকে অ্যাকচুয়ালি বিজেপির কমিটমেন্ট, তার 3টা কমিটমেন্ট কিন্তু ফুলফিল হয়েছে। আমি খুব পরিষ্কার করে বলি, পয়েন্ট নাম্বার 3, যেখানে বলা হয়েছিল 7ম বেতন কমিশন দেওয়া হবে, সরকারের ভাষায় সেটা দেওয়া হয়েছে। যদি পয়েন্ট নাম্বার 8 আসেন, তার মধ্যে বলা ছিল যে আমরা গরিব বিপিএল ফ্যামিলি থেকে আমরা স্বাস্থ্য বিমার আওতায় আনব। সেটা ভারত সরকারের কর্মসূচি হোক, রাজ্য সরকারের কর্মসূচি হোক, ত্রিপুরা রাজ্যে প্রায় 70% গরিব মানুষ তার আওতায় এসেছেন বা আসছেন। 9 নম্বর যে পয়েন্টটা ছিল, সেটা ছিল সবার জন্য আমরা পরিশ্রুত পানীয় জল দেব। আমার মনে হয় আপনারা, সন্দীপ দা আছেন, আপনি আছেন, আপনারা মনে রাখবেন যে নববর্ষের শুরুতে, মানে ডিসেম্বরের শেষ দিকে সরকার ঘোষণা করেছিল যে এখন থেকে বিনামূল্যে শহর এবং গ্রামে পানীয় জলের কানেকশন দেওয়া হবে। এটা ছিল তাদের 9 নম্বর ওয়াদা। তো আমি তো একটু আতঙ্কিত, কালকে আমার বাড়িতে নতুন কানেকশনটা গেছে, তো ওরা পাইপের মুখটা একটু খুলে রেখেছে, বলছে এখানে মিটারটা এনে লাগিয়ে দেবো। না, সেটা আমি বলছি, আমি বলি একটু clarify তো করে দেবেন। তো বলছিলাম আমরা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করব, কিন্তু বিনামূল্যে ব্যবস্থা করব সেই কথাটা বলা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে প্রথম 3 মাস তার ইনস্টলেশন বাবদ আপনাকে কোনো টাকা দিতে হবে না, বা এটার জন্য 3 মাস আপনাকে কোনো গরিব মানুষ হলে তাকে পেমেন্ট করতে হবে না। এই যে মিটার দেওয়ার যে ব্যাপারটা, আপনারা অ্যাপ্রিসিয়েট করা উচিত যে জল এমন একটা সম্পদ, যেই জলকে নিয়ে ত্রিপুরা রাজ্যে গত 9 বছর ধরে নির্দিষ্ট কিছু কোম্পানি ব্যবসা করেছে, রাইট রাইট। এবং এর দায়ভার এ রাজ্যের গরিব মানুষ নিয়েছেন। পাইপ থেকে শুরু করে না, মাটির নিচের জল তুলে বোতলবন্দি করে, আচ্ছা আপনার পাইপেও আমি আপনাকে বহু কেলেঙ্কারি জানি পাইপে। না পাইপের পাটটাতে আমি আসছি না। যে সরকার ভূগর্ভস্থ জলকে ইন্ডাস্ট্রির নামে তুলে বিপণনের ব্যবস্থা করে দেয়, গরিব মানুষকে মিনারেল ওয়াটারের নামে কিছু ফিল্টার ওয়াটার খাইয়েছে এতদিন, তাদের লজ্জা থাকা উচিত এই সমস্ত বিষয়ে কথা বলার। আজকে আমরা যে মিটারের কথা বলছি, এই মিটারের কন্ডিশনটা কি ছিল? আজকে যে অটল জলধারা মিশনের কথা বলা হচ্ছে, যার আন্ডারে এই কাজটা হবে, এই কাজটা আজকে থেকে 3 বছর আগে হওয়ার কথা ছিল। যার 70% টাকা রাজ্য সরকার পেয়েছিল, টাকা খরচা হয়নি। কারণ সস্তা রাজনীতি করার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা যদি বাড়িতে মিটার লাগাই, গরিব মানুষ কোথা থেকে টাকা দেবে? যদি তাই হতো, তাহলে স্কুলে যখন একটা গরিব ছেলে বা মেয়েকে যখন শিক্ষা আইনে বলা হয়েছিল 25% বনেদি স্কুলগুলিতে গরিব ছেলে মেয়েদের পড়াতে হবে, রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকারের কথা বলে এবং আজকের রাজ্য সরকারকে আমি বলি, এরা কি খোঁজ নিয়ে দেখেছেন কয়টি বনেদি স্কুল 25% ছেলে মেয়েকে ভর্তির সুযোগ করে দিয়েছে? কেউ দেয়নি। কারণ মানুষ এগুলো ভুলে যায়, এবং এই ভুলে যাওয়া জিনিসটাকে নিয়ে জলঘোলা করাই হচ্ছে রাজনৈতিক দলের মূল কাজ। কিন্তু আমাদের কাজ এটা নয়। আমাদের কাজ হচ্ছে মানুষকে মনে করিয়ে দেওয়া। আজকে যে জলের মিটারের কথা বলা হচ্ছে, জলের মিটারটা কত হবে? সর্বোচ্চ মিটার হবে 125 টাকা। আপনি বলুন, এই শহরে, আমি শহরের কথা বলছি, গ্রামের ব্যাপারটা আমি জানি না, গ্রামেরটা আমি যেটুকু জানি গ্রামেরটা বিনামূল্যে হবে। শহর এলাকাতে 125 টাকা জল কর দেবেন না। আপনি আগে মিউনিসিপ্যালিটিকে কত টাকা জল কর দিতেন? 360 360 দিতেন বছরে। এটাকে 12 দিয়ে ভাগ করুন,
কিংবা 30 টাকা 30 টাকা দিতেন, আজকে আপনি 125 টাকা দেবেন। বিনিময়ে আপনি কি পাচ্ছেন? এসিওর 24/7 আপনি পিউরিফাইড ওয়াটার পাচ্ছেন। এবং কানেকশনটা কিন্তু ফ্রি অফ কস্ট হয়েছে। কানেকশন ফ্রি অফ কস্ট এবং 3 মাস এটাকে বিল দিতে হবে না আপনাকে। সবচেয়ে বড় কথা কি আমি লক্ষ্য করেছি, কালকে আমার বাড়ির ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি এই মোটা কেসিং দিয়ে কেসিং এর ভেতরে পাইপ, যাতে কোনো অবস্থাতেই সিস্টেমটা ডিস্টার্ব না। তো কথা হচ্ছে এটা ফ্রি অফ কস্ট, যে ফ্রি অফ কস্ট প্লাস 3 মাসের আপনি কম পাচ্ছেন। এটা হচ্ছে 3 নম্বর ওয়াদা। এখন যারা মনে করেন যে সরকার প্রতিশ্রুতি পালন করেনি, আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই 1993 সাল, 1998 সাল এবং 2008 সাল যে ম্যানিফেস্টো ছিল বামফ্রন্ট সরকারের, সেই ম্যানিফেস্টোর দিকে আপনারা তাকিয়ে বলুন পরবর্তী সরকারগুলোতে আপনারা কি কি কাজ করেছেন। আপনারা এখনো ভুলেননি মনে হয় 1998 সাল 25 দফা গুচ্ছ প্রকল্প ট্রাইবেলদের জন্য ঘোষণা করা হয়েছিল। আজকের যখন মিড টাইম অ্যাপ্রাইজাল হয়েছে তখন দেখা গেছে যে গুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছিল তার একটিও ফুলফিল হয়নি, যার ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এবং গত ক্যাবিনেটে তাদেরকে 8,389 কোটি টাকার একটা বিশেষ প্রকল্প তৈরি করতে হয়েছে। এবং এটাকে যদি আপনারা ভালো করে দেখেন, যে 25 দফা গুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছিল সেই 25 দফা গুচ্ছ প্রকল্পের প্রায় 22টি প্রকল্প এখানের মধ্যে সংযুক্ত করা হয়েছে। তাহলে যারা আজকে বলছেন, আমি কোনো রাজনৈতিক দলের নাম নিতে চাই না, আমি কাউকে ডিফেন্ড করতে চাই না, কাউকে আমি উপরেও তুলতে চাই না, নিচেও নামাতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই যে যদি আপনি কারোর দিকে আঙ্গুল তোলেন তার আগে আপনি দেখে নেবেন যে আপনার অবস্থানটা কোথায়। আপনি যদি কাদার মধ্যে দাঁড়িয়ে থেকে আপনি যদি কাউকে বাঁচানোর চেষ্টা করেন, আপনি কাদায় ডুববেন। নিজেকে আগে একটা সেফ জায়গায় নিয়ে যান, তারপরে সেখান থেকে আপনি কথা বলুন। আমি বিশ্বন্দু আসবো সন্দীপদার কাছে যাওয়ার আগে অ্যাজ এ প্যানেলিস্ট এবং এই সংলাপ অনুষ্ঠানের অ্যাঙ্কার হিসেবে, সঞ্চালক হিসেবে আপনাদের আলোচনা থেকে প্রথম পর্বে এই জায়গাটা বেরিয়ে এসছে, সরকার কিছু করেছে। সরকার কিছু যদি না করে থাকে, যা কিছু করতে পারেনি এখনো, তার দায়ভার কিন্তু কোনো না কোনোভাবে বিগত সরকারের যে আর্থিক দায়ভার চাপিয়ে গেছে, সেই আর্থিক দায়ভারের কারণেই আজকে নতুন বিজেপি সরকার তারা এখন পর্যন্ত খুব বেশি এগোতে পারেনি। বিশেষ করে রেগার বিষয়ে সন্দীপদা খুব সুস্পষ্টভাবে বলেছেন, গ্রাম পাহাড়ে অনাহার ছিল, অর্ধার ছিল, বাস্তব ঘটনা। এবং তার পাপের ফলে বিগত সরকারের যে রেগা নিয়ে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির রেজাল্ট হচ্ছে সাধারণ মানুষ ভুগছে, বদনাম হচ্ছে বর্তমানে। এটা যেমন একদিক, আবার আরেকটা দিক হচ্ছে, ভাই তুমি তো গভর্নমেন্টে বসেছো, এটা তো তোমার ডিউটি। রাইট। এই দুটো বিষয়কে ব্যালেন্স করেই কিন্তু আজকে গভর্নমেন্টটাকে এগোন। বিগত দিনের সরকারের যে ব্যর্থতা আছে, সেই ব্যর্থতা, বিগত দিনের সরকার যে জনবিরোধী কাজগুলো করেছে একের পর এক, সেই জনবিরোধী কাজগুলোর কারণে মানুষ তাদেরকে গভর্নমেন্ট থেকে হটিয়েছে। এবার প্রত্যাশা হচ্ছে নতুন সরকারের প্রতি, নতুন সরকার কিভাবে করবে। আমরা সাধারণ মানুষ, আমরা ভোট দেই, আমরা ভোট দিয়ে একটা সরকারকে আনি বা একটা সরকারকে ফেলি। এবার সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের যে বেসিক নিডসগুলো আছে সেই নিডসগুলো ফুলফিল করা। এবার কিভাবে করবে, কিভাবে করবে না, কোথা থেকে আনবে, এশিয়ান ব্যাংক থেকে আনবে না দিল্লি থেকে আনবে, কার থেকে আনবে, ঠিক ইউর হেডেক। তো কতগুলো ব্যাপারে হয় কি, যেমন আমাদের তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল কাঠামো, আপনাকে মানতে হবে ফিনান্স কমিশনের কাছে, আপনি কতগুলো প্রসিডিউরাল জিনিস থেকেই যায়। আজকে কালকে প্রভাতী কাগজগুলোতে দেখছিলাম যে রাজ্যের অবস্থাটা কিটা, রাজ্যের অবস্থাটা, অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে ত্রিপুরার ক্ষেত্রে, ইন পার্টিকুলারলি ত্রিপুরার ক্ষেত্রে, যে ত্রিপুরার ক্লাইমেটিক কন্ডিশন এবং এনভায়রনমেন্টাল কন্ডিশনকে এক্সপ্লয়েট করে। আমি সন্দীপ একটা খুব লেমনের মতো একটা কোশ্চেন করছি, আমি সাধারণ মানুষ, আমি এই বিষয়টা মানবো কেন? না, আমি আপনাকে বলছি, ডেফিনেটলি আপনি পিতা, আপনি হেড অফ দ্য ফ্যামিলি, আমি আপনার সন্তান। এখন আপনি পিতা হিসেবে, আপনি আইএস অফিসার না, আপনি স্কুলের শিক্ষক না, আপনি ডাক্তার না, আইনজীবী না, ডেলি লেবারার, সেটা আমি সন্তান হিসেবে দেখবো না। কারণ আমি দুগ্ধপোষ্য শিশু, আমার কাছে যে মুহূর্তে খিদে লাগবে সেই মুহূর্তে আমি কান্না জুড়ে দেব যে আমার খিদে লেগেছে। সো এটা আপনি গার্জিয়ান, আপনি পিতা, আপনি ঠিক করবেন আপনি কোত্থেকে আনবেন কি না আনবেন, কিভাবে আনবেন, আনলে আপনি কিভাবে লিকুইডেট করবেন। দ্যাট ইজ ট্রু, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমার কথার মানে শেষ পার্টটা ছিল এই যে যারা অভিযোগ করছে তাদের কথা ছাড়ুন, ওদের কথা ছাড়ুন, বিশেষ করে
তাদের কথা বলার মতো কোনো credibility, credibility আছে তাদের? তাদের ক্রেডিবিলিটি তো টেস্টেড, দেয়ার ক্রেডিবিলিটি ইজ টেস্টেড, দে আর পেইড বাই দেয়ার ওন কয়েন, দে আর পেইড, নো প্রবলেম তাতে। তবে আমি মূলগতভাবে আমি যে ডিফারেন্সটা দেখি, আমার বন্ধু বিশেন্দু আমার সঙ্গে একমত হতে পারেন, আবার রেসপেক্টফুলি ডিফারও করতে পারেন। সেটা হচ্ছে আগের গভর্নমেন্টের ক্ষেত্রে যে স্লোগানটা শুনতাম, কেউই দেয় না শুধু নেগেটিভিটি, এটা ঘটনা। একেবারে সকালবেলা আপনার ধরুন স্টুডিওতে আপনি বসে আছেন আপনার চেম্বারে, আপনার এখান থেকে একটা মিছিল যাচ্ছে, আপনার কানে ঘটনাটা না বুঝলো আপনি শুনতে পাবেন বঞ্চনা হচ্ছে কেন, জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও, দিচ্ছে না কেন জবাব মানে চাই জবাব দাও। যা পারে তা হচ্ছে আমি, আমি আর যা পারি না সব হচ্ছে দাদার খরম। এটা হ্যাঁ, দাদার খরম, হ্যাঁ বড়। সুতরাং এটা ইউপিএ গভর্নমেন্টই হোক আর এনডিএ গভর্নমেন্টই হোক, কিন্তু এই বর্তমান সরকার কিন্তু একবারও ব্লেম করছেন না। ইভেন আপনি লক্ষ্য করে দেখুন, সবচেয়ে ইন্টারেস্টিং, আমরা টক শো করছি বামফ্রন্টের ব্যর্থতা নিয়ে, বামফ্রন্টের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির সংকুচন নিয়ে। বর্তমান গভর্নমেন্টের একটি লোক কিন্তু অফিসিয়ালি দাঁড়িয়ে বলছেন না বামফ্রন্টের ব্যর্থতা, তারা কিন্তু কোথাও বলছেন না বামফ্রন্ট এই করেছে, তারা বলছেন আমরা এই রাজ্যটাকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমরা এই করতে চাই, আমরা ওই করতে চাই। এটা সঠিক বলেছেন, ঠিক না? এই যে পজিটিভিটিটা, সঠিক। এটা তো ঘটনা, এটা তো অস্বীকার করার উপায় নেই। আপনি বিজেপি সমর্থন করেন না করেন, এ সরকারের কেউ কিন্তু বলছে না কি করবো। মমতা ব্যানার্জি যে সুটটা দেন এখনো 2বারের ক্ষমতা আসার পরও, বিজেপির কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন না যে কি করবো। মানিকবাবু তো একেবারে শেষ করে দিলেন, মানিকবাবু ইনোভা গাড়ি চান, আমার এক ইনোভা গাড়ি দিতে গিয়ে আমার কয়েক লক্ষ টাকা বেরিয়ে গেল জনগণের কোষাগার থেকে, আমি কোত্থেকে বলুন এই কাজগুলো করবো। 18 লক্ষ টাকার গাড়ি বেরিয়ে গেল। এখন হচ্ছে যদি একটা আবাসনের ভালো করে ওয়েল ফার্নিশড আবাসন, সেটা করতে গিয়ে তো এত টাকা বেরিয়ে গেল, আমি কোত্থেকে করবো আপনারা বলুন জনগণ। বিপ্লববাবু সেটা বলছেন না, বিপ্লববাবু বলছেন যে আমি 3 বছরের মধ্যে চেষ্টা করবো ত্রিপুরাটাকে একটা জায়গায় নিয়ে চলে যেতে, যদি ফিল করে ডেফিনেটলি এটা মূল্যায়ন হবে সেদিন দাঁড়িয়ে। তার মানে পজিটিভিটি নিয়ে কাজ করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কিছু কিছু কাজ তো ওরা করেছেন ভাই, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমি বিজেপিকে সমর্থন না করতে পারি, আমি সিপিএমকে সমর্থন না করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে যার যেটা ভালো, সংলাপ তো কারোর পক্ষে বলার জন্য না, উই আর নট হিয়ার টু অ্যাডভোকেট এনি পলিটিক্যাল পার্টি। কিছু কাজ তো ওরা করেছে। আমি যে প্রসঙ্গটাতে শেষ করেছিলাম আগের এপিসোডে, আপনি এমন কোনো কর্মচারী খুব একটা পাবেন না যার বেতন 7 থেকে 10,000 টাকা বাড়েনি। এই যে গ্রেডের ব্যাপারটা, মানে আমি এগুলো বুঝি না, 2.85 না 2.54 এরকম যেটাই বাড়িয়েছেন মানুষের। আমি একটু ইন্টারাপ্ট করছি যে এই ক্ষেত্রে বিশ্বন্দু এই প্রসঙ্গের অবতারণা করেছে যে সপ্তম পে কমিশন দিয়েছে না সপ্তম পে কমিশন হয়নি, এটা কেন্দ্রীয় হারে বেতন হয়েছে না কেন্দ্রীয় হারে বেতন হয়নি, এই নিয়ে একটা বিতর্ক মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। পাত্রের জলাধার আর জলাধারের পাত্র, যে শব্দই যেভাবে ব্যবহার করুন না কেন, জল আমি পেলাম কিনা সেটা হচ্ছে বড়। এবং ঘটনা আপনাদের মনে আছে যে একটা গত বিধানসভা নির্বাচনের আগের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আজকে যিনি রাজ্য সম্পাদক হয়েছেন গৌতম দাস, তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বলে দিয়েছিলেন যে কর্মচারীদের কোনো বেতন বাড়ানোটা না, আমরা এগুলো করব না। যারা এত বড় উদ্ধত্ত দেখাতে পারে তাদেরকে এই ধরনের কথা মানায়? আপনাকে একটু সাবস্ক্রাইব করে দিই উইথ ডিউ পারমিশন, যদি আমার মুখ থেকে বেরোক, আপনার মুখ থেকে না বেরোক, কারণ আপনি ইউ আর দ্য নিউজ এডিটর অফ দিস ভ্যানগার্ড। একজন মাননীয় মন্ত্রী অঘোর দেববর্মা, কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে কি হবে যেভাবে উনি হিন্টটা করেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে। আমি শ্রদ্ধার সঙ্গে শব্দটা উচ্চারণ করলাম না। কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে কি হবে, কর্মচারীরা কি করবে রাত্রিবেলা, সেই ধরনের একটা ইঙ্গিত করেছিলেন। তাদের কাছ থেকে কি আশা করা যায়? আমার মনে হয় যে আলোচনার যে মূল মানে ধারাটা হচ্ছে যে সরকারের কাজের মূল্যায়ন। আজকের কথা, আজকের সিদ্ধান্ত, আজকের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে 1200 চাকরি হবে, তাও অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের 1200 চাকরি দেওয়া হবে, তার সিদ্ধান্ত হয়েছে এবং এটা খুব দ্রুত সরকার করতে যাচ্ছেন। আরেকটা কথা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যে টিপিএসসিতে যেই চাকরিগুলো হয়েছিল এগুলো বাতিল করে দেওয়া হয়েছে। সে ব্যাপারে আমারও একটা বক্তব্য ছিল যে কেন করে দেওয়া হবে। তারপরে আমি যখন খোঁজখবর নিতে জানলাম যে যেই পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল বা যেভাবে নেওয়া হয়েছিল এটা এই সরকারের দৃষ্টিভঙ্গি বিরোধী। এই সরকার এইরকম চাকরি দিতে চায় না যেভাবে এইগুলোর সিলেকশন হয়েছিল। আমি এগুলো বলিনি একদম যে এইগুলো সবগুলো করাপশন হয়েছিল, বা আমি বলিনি। আমি এইটুকু বলতে চাই যে এই সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে চাকরি দিতে চায় ওই সিলেকশনগুলো সেই প্রসিডিউর মতো হয়নি, আদারওয়াইজ, এবং এটা এই সরকার বাধ্য হয়েছে। কিন্তু এই সরকারের কমিটমেন্ট হচ্ছে যে আমরা এগুলো তো স্যাংশন পোস্ট, এগুলোতে লোক দিতে হবে, এই জন্য টাকা আছে, আমি কেন ডিলে করব, আমি ছাড়বো, কিন্তু ছাড়ার জন্য আমার প্রসিডিউর মেনটেন করতে হবে। এখানে বারবার বলা হচ্ছে যে বেকারদের ঘরে ঘরে চাকরি, কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। আমার মনে হয় ভাষা প্রয়োগের ক্ষেত্রে
সবারই একটু সতর্ক থাকা উচিত। যে কোনো শব্দ তার অর্থ তার যে ক্রিয়াপদের উপর নির্ভর করে, অর্থটা কি হয়। এখন কর্মসংস্থান বলতে যদি কেউ মনে করেন যে সরকারি চাকরি, আমি তার সঙ্গে খুব রেসপেক্টফুলি ডিফার করি। কারণটা হচ্ছে আবিধানিক অর্থ তো তা না। না, ডেফিনেটলি। এখন যারা বলছেন যে সরকারি চাকরি, তারা এই মাইন্ডসেট তৈরি করেছিলেন যে আপনার যোগ্যতা থাকুক বা না থাকুক, আপনি একজন সরকারি চাকরি পাবেন। কিভাবে পাবেন তার কন্ডিশন ওনারা ঠিক করেছিলেন, এই পদ্ধতিতে আপনি পাবেন। যার ফলশ্রুতিতে আজকে যে কথাগুলি উঠছে, যে করাপশনের কথাই বলুন, সরকারি কাজকর্মে সততার কথা বলুন, বা নিয়মানুবর্তিতার কথা বলুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা রাত জেগে কাজ করেন গোটা 5 আইএস অফিসারকে নিয়ে, এই রাজ্যেরই এক শ্রেণীর কর্মচারী যারা লাঞ্চ আওয়ারে 2 ঘন্টা রেস্ট করেন, এদের কথা আপনি কি বলবেন? কেন বলবেন? কারণটা হচ্ছে তাদের যে সিলেকশনটা হয়েছিল, এরা সেই পদ্ধতিতে সিলেকশনটা হয়নি। তাদের কথা ছিল সরকারি চাকরি মানেই মাসের শেষে বেতন আর অন্যভাবে কিছু একটা করার সুযোগ আমার জন্য এসছে। এরাই করাপশন করছেন। আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে আঘাত করতে চাই না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে, একাংশ বললেও ভুল হবে, বৃহদাংশের মধ্যে একটাই জিনিস এখনও এরা খুব রেসপেক্টফুলি চেরিশ করেন এবং এটা কাল্টিভেট করছেন, যে কিভাবে কোনো একটা মানুষকে বলে দেওয়া যায় কাজটা হবে না। এই যে জিনিসটা, এইটা ত্রিপুরা রাজ্যের রেলওয়ে পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যে আগরতলার অফিস, সেখান পর্যন্ত এই কালচার পৌঁছে গেছে। যে কারণ এটা এত ভাইরাস এবং ভাইরাল সিচুয়েশন যে আপনাকে কিভাবে না করা যায় এবং কিভাবে কাজটা না করা যায়, এবং এই জিনিসটা অত্যন্ত বিপজ্জনক এবং একটা রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক বলে আমি মনে করি। এবং এই প্রতিবন্ধকতাটা সরানোর জন্য সরকারকে আরেকটু কড়া দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা উচিত। সরকারকে মনে রাখতে হবে যে আপনি যাদের হয়ে কাজ করছেন তারা কিন্তু এই সমাজের 80%কে রিপ্রেজেন্ট করেন, এবং যাদেরকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন বা সাহায্য করার চেষ্টা করছেন, দে কনস্টিটিউট অনলি 20%। জাস্ট প্রসঙ্গে একটা ছোট্ট কথা না বললেই নয়, সেদিন হঠাৎ করে সিএনজি, অটো, গাড়ি সবাই রাস্তা ব্লক করে দিল শহরের 7টি জায়গায়। এরা কারা? এরা নাকি কেউ বিজেপি সমর্থিত, কেউ সিপিএম সমর্থিত। আমি যেটুকু জানি বা যেটুকু বুঝি, সেদিন সরকারের যে ভূমিকাটা ছিল, এটা আমি অন্তত সন্তুষ্ট হতে পারিনি। কারণ সরকারের ভূমিকাটা ছিল অত্যন্ত জনবিরোধী। সরকার তাদেরকে টাইম বাড়ানোর জন্য সুযোগ দিয়েছেন, যে ঠিক আছে আপনারা টেস্টিং করে নিন, আপনাদের সময় বাড়িয়ে দেওয়া হবে। সেই দিনটাই ছিল সরকারের কাছে আসল দিন। সেদিনই এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল। আজকে যে 6,000-এর মতো অটো যারা এই শহরে চালায়, বা যে কয়েকটা গাড়ি ছিল, এদের জন্য আপনি এতগুলি লোককে রিস্কের মধ্যে ফেলে দিলেন। এটা সরকারের ভাবা উচিত ছিল। আমি মনে করি প্রশাসনের এই সংবেদনশীলতাটা এই সরকারেরও খুব কম। আগের সরকারে তো ছিলই না। এরা প্রকাশ্যে মন্ত্রী চেম্বারে ডেকে নিয়ে পুলিশ অফিসারকে বলছেন আপনি ক্ষমা চান, সে অটো শ্রমিক, তার কাছে নাগের জলের ঘটনা। আর এই সরকার এটা হয়তো করেনি, কিন্তু এদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে, এবং যার জন্য তাদেরকে সাফার করতে হবে। আমি আজকে বলে দেই, এদের কারণে এটাকে সাফার এদের করতেই হবে। কালকে কমলপুরেও সেম ঘটনা হয়েছে। কমলপুরের মানুষ কোথাও বেরোতে পারেনি। ইস্যু কি? বিজেপির 2 গ্রুপ, বিজেপির একটি গ্রুপ এবং ভারতীয় মজদুর সংঘের একটি গ্রুপ। তাদের বক্তব্য হচ্ছে, তোরা 20টা গাড়ি দিয়েছিস অমিত শাহর মিটিংয়ে যাওয়ার জন্য, টোটাল গাড়ি চলে গেছে, আমাদের লোকজন যেতে পারেনি। আমাদের লোকজন যেহেতু যেতে পারেনি, কমলপুর থেকে কালকে একটি স্ট্যান্ড থেকে গাড়ি বেরোয়নি। মিডিয়া কালকে দেখিয়েছে একদম স্ট্যান্ড স্টিল, পাবলিক সব টোটালি হ্যারাস্ট। কমলপুরে টোটালি হ্যারাস্ট হয়েছে। সন্দীপদা, আমরা আমাদের মূল পয়েন্টে আসি, যে ভিশন ডকুমেন্টস তার ইমপ্লিমেন্টেশন কতখানি হলো, এই নিয়ে প্রশ্ন বেশ কিছুদিন ধরে খুব সুচতুরভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এবং চাষটলের আলোচনাগুলোতে এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছিল। তারপর বিরোধী দলের নেতারা তারা সামনে এসে প্রকাশ্যে বলেছেন। ভিশন ডকুমেন্টসের বিশ্বেন্দু এখানে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। 10টা পয়েন্টের, মূল পয়েন্টের মধ্যে 3টা পয়েন্টের কিছুটা হলেও কাজ হয়েছে। কিন্তু আমি যে পয়েন্টটাকে গুরুত্ব দিতে চাই, বিগত গভর্নমেন্ট বা বিগত গভর্নমেন্টগুলো, তাদের ভিশনটা আসলে কি ছিল? ভীষণ ছিল তো না, ভিশনটা কি? ত্রিপুরায় সার্বিকভাবে একটা কর্মসংস্থান তৈরি হোক, সেই ভিশনকে কখনো ছিল? না, ভিশন তো একদম ক্লিয়ার। কখনো ছিল না। না, একদম ক্লিয়ার। রেশন দেব না,
আমার বাড়িতে দৌড়বি শুধু, আমি বলছি যে কোনোভাবেই তাদের এই ধরনের কোনো ভিশন ছিল না। সে একদমই না। আজকের গভর্নমেন্টটা অ্যাটলিস্ট আমাকে তো একটা স্বপ্ন দেখাচ্ছে সামনে। আমি সন্দীপ দা বিষয়টা বলছি যে গ্রাম পাহাড়ে অনাহার হয়েছে বেশ কিছু জায়গা, তার জন্য অবশ্যই তার রেসপন্সিবিলিটি গভর্নমেন্টকে নিতে হবে, কিন্তু তার পাশাপাশি সুদূর প্রসারী কিছু ভূমিকা। মানুষকে তো একটা স্বপ্ন দেখাচ্ছে, মানুষকে একটা স্বপ্ন দেখাচ্ছে ট্যুরিজম। বাস্তব তো ত্রিপুরার মতো জায়গায় দাঁড়িয়ে ভারী ইন্ডাস্ট্রি হবে কোনো অবস্থায় না, হবে না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের সাথে একটা লাইন তৈরি হচ্ছে, মানে তারপরে হওয়া কষ্ট, খুব কষ্ট। এই ক্ষেত্রে ট্যুরিজম একটা গুড অপরচুনিটি। ট্যুরিজম নিয়ে কতটুকু হচ্ছে বা আমলাকুল কতখানি এই বিষয়ে এগিয়ে নিয়ে যেতে পারছে তা নিয়ে সন্দেহ আছে, এ নিয়ে আলোচনা করা যাবে। এবং গভর্নমেন্ট ভিশন ডকুমেন্টস যেই বিষয়গুলো দিয়েছে অন্তত, বা মানুষের প্রত্যাশা যেগুলো আছে বা মানুষের বেসিক নিড যেগুলো আছে, সেগুলো পূরণ যদি না হয় এই 5 বছরের মধ্যে, এই সংলাপ অনুষ্ঠান বিগত সরকারের বিরুদ্ধে যেরকম ভাবে একটা আওয়াজ তুলেছিল, অবশ্যই এই সংলাপ অনুষ্ঠান আওয়াজ তুলবে। কিন্তু আমি মনে করি এই প্রথম 10 মাসে একটা দিশা, যেই দিশাটা হচ্ছে যে ট্যুরিজম, এটা একটা আমার কাছে মনে হয় যে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে একটা ইউনিক বিষয়, যেটাকে দিয়ে ত্রিপুরা রাজ্যের দারিদ্রতা অনেকাংশে কাটানো যাবে। এই ভিশনটা তো দিয়েছে, সেম জিনিসগুলো, সেম ছবিমুড়া আগে ছিল, সেম উদয়পুরের মাতাবাড়ি আগে ছিল, সেম ঊনকোটি আগে ছিল, কোথায় এগুলো নিয়ে কোনো চর্চা তো হয়নি, কোথাও কোনো চর্চা হয়নি। বহিরাজ্যের কাছে এগুলোকে পৌঁছে দেওয়া, এগুলো তো বিষয় হয়নি। তো মানুষ খুঁজে পেতে, যদি কেউ খুঁজে পেতে পায় না, সেখানে ওই মাতাবাড়ি আছে, বা ওইখানে ছবি মোড়াতে এই জিনিস আছে, বা ঊনকোটিতে এই জিনিস, ছবি মোড়া তখন হটকে সউদ্যোগে এসছে। কিন্তু আজকে সরকারি প্রচার মানুষের কাছে যাচ্ছে, এটা হচ্ছে ইতিবাচক দিক, এটা একটা সুদূর প্রসারী ইতিবাচক দিক। সুতরাং ভিশন ডকুমেন্টসের 10টা পয়েন্টে কি কি থাকলো, তার মধ্যে ঠিক পয়েন্ট ধরে কাজগুলো হয়েছে কিনা, তার চাইতে বড় কথা হলো এই বেসিক নিডসগুলো পূরণের জন্য, বা এই যে কমিটমেন্টগুলো ছিল, সেই কমিটমেন্টগুলো পূরণের জন্য প্রসেস কি হয়েছে। আমি মনে করি ট্যুরিজম একটা গুড প্রসেস, এবং এই প্রসেসটা ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের জন্য যেটা করছে, একটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট এখানে হয়েছে, বা ট্যুরিস্ট স্পটগুলোকে কালচার করার চেষ্টা হচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে আগামী দিনে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে। কি বলবেন? তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি টোটাল জিনিসটা একটা সদিচ্ছা নিয়ে, মানে সরকারের যারা আছেন সেখানে তো ধরুন মিস্টার এক্স বা ওয়াই বা প্রণজিৎ সিংহ রায়ের প্রশ্ন না, ট্যুরিজম মিনিস্টারের প্রশ্ন হচ্ছেন যারাই টোটাল সিস্টেমটার সঙ্গে আছেন। এটার সঙ্গে বেসরকারি উদ্যোগও কিন্তু ইম্পর্টেন্ট। কিছুদিন আগে আপনার স্টুডিওতে টক শো করার সময় বিশ্বন্দুই কথাটা বলেছিল, আমার এখনো মনে আছে। আগরতলা এয়ারপোর্টে নেমে কোনো যাত্রী বা কোনো পর্যটকের যদি মনে হয় যে আমি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছি, অটোওয়ালা 100 টাকার ভাড়াটা 100 টাকায় নিচ্ছেন, কি ওয়ার্ড আওয়ারে 150 টাকা চাইছেন, রিজনেবল। আমাদের সময় বিশ্বদের কাছে যাওয়ার আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, যে এই যে ট্যুরিজমের একটা পরিমণ্ডল তৈরি হয়েছে, এই ট্যুরিজমের পরিমণ্ডলের কারণে কর্মসংস্থান, মানে এই যে সরকারি চাকরি হচ্ছে না, এরকম হচ্ছে না, হচ্ছে বিকল্প কর্মসংস্থান ট্যুরিজমের কারণে কিভাবে হচ্ছে আমি বলছি। যে আমাদের আগরতলা শহরের বহুদিন ধরে একটা ট্রাভেল এজেন্সি চলছিল, নাম হচ্ছে নীলজ্যোতি ট্রাভেলস। রিসেন্টলি তারা একটা অ্যাপ ডাউনলোড করে অ্যাপ আত্মপ্রকাশ করিয়েছে, যেই অ্যাপ হলো যেটা বহিরাজ্যে ওলা উবের যেরকম ছিল, ত্রিপুরার ছেলে, আগরতলার ছেলে, ওরা এই অ্যাপস নামিয়েছে এবং 100টা গাড়ি তারা রেখেছে। তাহলে এটা কর্মসংস্থান না? ডেফিনেটলি। তার মানে সে তো ব্যবসাদার ইনস্টিটিউশন, অবভিয়াসলি সে তো নিশ্চয়ই মার্কেটটাকে সার্ভে করেছে। তার কাছে হয়তো দেখেছে বহিরাজ্য থেকে পর্যটকরা আসছেন, ওর গাড়ি ভাড়া নিচ্ছেন। তাহলে হ্যাড ইট বিন সো, তাহলে আমি অল ইন্ডিয়া বেসিসে এই অ্যাপটা ডাউনলোড করে যদি হয়, তাহলে বাইরে থেকে তো লোক আমার গাড়ি বুক করে আসবে, আমার গাড়ি এয়ারপোর্টে চলে যাবে, সেখান থেকে ছবি মোড়া করবে। ও তো বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সে তো শুধু প্রচারের জন্য নীলজ্যোতি ট্রাভেলস করেনি। এটা একটা ইতিবাচক দিক ডেফিনেটলি। তার সঙ্গে তারপরে লক্ষ্য করে দেখুন হোটেল, রেস্টুরেন্ট, তারপরে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, দেখবেন এই ছবি মোড়াই বলুন, ঊনকোটি বলুন, গাইড। আমাদের রাজ্যে গাইড ছেলে মেয়ে নেই, বহু বেকার ছেলেরা আছে, অন্য রাজ্যে রোজগার করছেন। এই যে ঊনকোটির ইতিহাস বলুক না, প্রতিদিন যদি সে 200 লোককে করে এন্টারটেইন করে, তার থেকে যদি 100 টাকা করে পায়, 100 টাকা যে কোনো পর্যটক তাকে দিয়ে দেবে, তার মান্থলি ইনকামটা কত? আমাদের হাতে সময় কম আছে, সন্দীপদা কনক্লুড করুন, আপনি কনক্লুড করুন। এই যে বিতর্কটা রয়েছে, আমি মনে করি বর্তমান 10 মাস অবধি এই সরকার যতটুকু কাজ করেছেন, এটা সদিচ্ছা নিয়ে কাজ করেছেন। There is no room for negativity. There is no room for negativity. কাজ করতে গেলে, কাজ করলেই আপনি ব্যর্থতা আসবে,
আপনি সমালোচনা ফেস করবেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে সংশোধন করবেন। তবে আমার পজিটিভিটিটা এই সরকারের পজিটিভিটি অল মিনিস্টার্স, এডুকেশনই বলুন, চেষ্টা করছেন ওরা। আরে চেষ্টা করলে তো ভুলভ্রান্তি হবেই। হেলথ মিনিস্টারই বলুন, ধন্যবাদ আপনাকে। অনারেবল চিফ মিনিস্টারই বলুন। আরেকটা কথা আমি বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী জনদরবার করেন। গত 10 বছরের জনদরবারে উনি যে সমস্ত কমপ্লেন 10 মাসে যে কয়টা জনদরবার করেছেন এবং যেই পরিমাণ বিষয় জনগণ ডাইরেক্টলি ওনার কাছে এসে পেশ করেছে, আমি আজকে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, প্রায় 40% অফ দোজ কমপ্লেন্টস অ্যাড্রেস হয়েছে, এক্সেপ্ট গভর্নমেন্ট জব। মানুষ গিয়ে বলছেন আমি গভর্নমেন্ট জব পাই না, আমার ডাইন হার্নেসে চাকরি হয় না, এগুলো নয়। কমিউনিটি প্রবলেম, জল নেই, রাস্তা নেই, আমার এলাকায় গাড়ি যায় না, আমার এখানে বিদ্যুৎ নেই, আমার রেশনে চাল পাওয়া যায় না, এই যে কমপ্লেনগুলি তার 40% অ্যাড্রেস হয়েছে। এখন ইন্টারেস্টিং হচ্ছে এই কমপ্লেনগুলো, আমি আজকে সেটাও আবার খবর করার চেষ্টা করি, এই কমপ্লেনগুলো কতদিনের? কোনো কমপ্লেনের বয়স 10 বছরের কম নয়, 10 মাসের, 10 বছরের কম নয়। কমপ্লেনের বয়স 10 বছর, এবং যে কমপ্লেনগুলো সমাধান হয়েছে সেটা 10 মাসে সমাধান হয়েছে। এবং এগুলো বেসিক্যালি কমিউনিটি প্রবলেম। তার মানে কি? তার মানে হচ্ছে গভর্নমেন্ট কিভাবে কাজ করবে সেটা অবশ্যই গভর্নমেন্টের পলিসি মতো কাজ হবে। একজন সাধারণ মানুষ কি দেখবেন? সাধারণ মানুষ দেখবেন আমি সামাজিক স্বাচ্ছন্দ্যটা করছি কি না। এখন সামাজিক স্বাচ্ছন্দ্য বলতে কে কি বুঝেন আমি জানি না, আমি যেটুকু বুঝি এমনই একটা পরিবেশ যেখানে প্রত্যেকের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, একটা মানুষ আর একটা মানুষের কাছে গিয়ে নিজের দুঃখ শেয়ার করতে পারবে, এমনই একটা পরিবেশ হবে যেখানে মানুষ স্বতন্ত্রভাবে নিজের পরিচিতি নিয়ে বাঁচবে। এই যে পরিবেশটা, আমি খুব দ্ব্যর্থহীনভাবে এখানে বলতে চাই, গত 10 মাসে সেই পরিবেশ ফিরে এসছে। প্রত্যেকটা মানুষ নিজের যে সেলফ রেসপেক্ট বলতে যা হয় সেটা, সেই ঋত গৌরব পুনরুদ্ধার হয়েছে এবং মানুষের মধ্যে কথা বলার মানসিকতা তৈরি হয়েছে। 10 মাসে কোনো বিরোধী দল গত 15 বছরে আমি দেখিনি আন্দোলন সূচি ঘোষণা করতে। 88 থেকে আজকে পর্যন্ত 10 মাসে কোনো রাজনৈতিক দল, বিরোধী দল কর্মসূচি ঘোষণা করার সুযোগ পায়নি। কালকে যে প্রেস কনফারেন্স হয়েছে আমি সেটা খুব ভালো করে দেখেছি, সামনে বসে আমি উপস্থিত ছিলাম। মাননীয় সম্পাদক উনি যত কিছুই বলছেন, একটা কথা উনি বলেছেন, কথাটা খুব ট্রিকি। বলছেন হ্যাঁ সন্ত্রাস রয়েছে কিন্তু সন্ত্রাসীর সংখ্যা কমছে। সেটা দিয়ে কি বোঝা যায় না যে দলের নিয়ন্ত্রণ কোথায় আছে? আমাদের হাতে সময় কম। আর আরেকটা কথা হচ্ছে, উনি বলছেন যে আমি 2 মাস ধরে আমরা কর্মসূচি নেব সরকারের এই কাজগুলোর বিরুদ্ধে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি কাজ করতে পারছেন এবং প্রত্যেক মানুষের মধ্যে এই যে স্পৃহাটা জন্ম হয়েছে। অসংখ্য ধন্যবাদ সন্দীপ দা। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে বিজেপি সরকারের যে নির্বাচনের জয়ের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনী প্রতিশ্রুতি, ভিশন ডকুমেন্ট, সেই ভিশন ডকুমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে না বলে বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএম গতকালই দাবি করেছেন। আজকে সংলাপের প্যানেলিস্টদের আলোচনা থেকে একটা বিষয় বেরিয়ে আসলো যে নাই বলে যে রব তোলার চেষ্টা হচ্ছে এরকম বিষয় না, তবে আরও অনেক কিছু করার সুযোগ ছিল, যেই সুযোগগুলো শুধুমাত্র যদি বিগত সরকারের ব্যর্থতা উপর দায় চাপিয়ে যদি এগুলোকে পার পাওয়ার বিষয় থাকে এটাও ঠিক হবে না। অবশ্যই একটা ইতিবাচক, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এই সরকারের আজকের দিন পর্যন্ত দেখা যাচ্ছে। তাই সংলাপের প্যানেলিস্টরা এই মোশনের পক্ষে একটা মতামত ব্যক্ত করেছেন এবং আজকের দিন পর্যন্ত আগামী দিন কি হবে তা আগামী দিনে বলতে পারবে। সংলাপ ভাবনা পথ দেখায়। সবাইকে নমস্কার।